আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আমজাদ খান। প্রথমেই সংবাদ শিরোনাম। বর্তমান সরকারের লক্ষ্য একটি সবুজ, পরিচ্ছন্ন ও জলবায়ু সহনশীল টেকসই বাংলাদেশ প্রতিষ্ঠা করা, বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর রায় আংশিক বাতিল করে হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল। সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। চট্টগ্রামের টানা ভারী বর্ষণে পাহাড় ধসে আরও প্রাণহানির শঙ্কা। লাগাতার বৃষ্টিতে স্থবির জনজীবন, বিপাকে নিম্ন আয়ের মানুষ। চট্টগ্রাম নগরে জলাবদ্ধতা মোকাবেলায় সেবাদানকারী সকল সংস্থার মধ্যে সমন্বয় জোরদারের গুরুত্বারোপ সিটি মেয়রের। বান্দরবানের লামায় ভারী বর্ষণে পাহাড় ধসে দুই পরিবারের 5 জন এবং কক্সবাজারের চকরিয়ায় 2 জন নিহত। তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। ডিজিটাল যুগে ভুল তথ্য ও অপতথ্য মোকাবেলায় যৌথ উদ্যোগের গুরুত্বারোপ। ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলা। বন্দর আব্বাস জাবাহার সহ বিভিন্ন জায়গায় বিস্ফোরণ। কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি তেহরানের। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশ হোক সকল প্রাণী এবং প্রাণের নিরাপদ আবাসস্থল। আজ রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। একটি সন্তান জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে একটি গাছের চারা রোপণের উপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। বৃক্ষরোপণ কর্মসূচিকে নৈমিত্তিক অভ্যাসে পরিণত করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাহলেই একটি নিরাপদ, স্বাস্থ্যকর, সবুজ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। পরিবেশ সংরক্ষণে সকলকে সচেতন হবার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল 8ই জুলাই প্রকাশিত হয়েছে খবরটিতে বলছে, বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় 3য় স্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা। আজকে আমরা এখানে পরিবেশ নিয়ে কথা বলতে এসেছি। আমার মনে হয় এই বিষয়টি নিয়ে আমাদের সকলের সিরিয়াসলি না, ভেরি ভেরি সিরিয়াসলি বোধহয় চিন্তা করার সময় চলে এসেছে। কাজে এখানে আজকে আমরা যারা বৃক্ষরোপণই হোক বা পরিবেশের বিষয় হোক, আমরা এখানে একত্রিত হয়েছি, আমাদের সকলের উচিত হবে এই ঘর থেকে বেরিয়ে গিয়ে যখন যে পরিস্থিতিতে, যে পরিবেশে আমাদের সুযোগ হয়, প্রত্যেকটি মানুষকে এ ব্যাপারে সচেতন করা। এই আয়োজনটা কেবলমাত্র একটা বাৎসরিক আনুষ্ঠানিকতার মধ্যেই যদি সীমাবদ্ধ থাকে, সেটা বোধহয় থাকা উচিত হবে না। বৃক্ষরোপণ এবং পরিবেশ সংরক্ষণের মতন এই যে বিষয়টা, এটা আমাদের একটা নৈমিত্তিক অভ্যাসে যদি আমরা পরিণত করতে পারি, তাহলে একটা স্বাস্থ্যকর বসতি গড়ে তোলা দরকার, আমাদের গড়ে তোলা উচিত, আমাদের আমরা কাজ করছি। এই সবগুলো তাহলে ধীরে ধীরে আসলেই বাস্তবে রূপ নিতে পারবে। পরিবারের নতুন সন্তান জন্মগ্রহণ করলে আমরা যদি সবাই মিলে তার জন্য, তাকে স্মরণ করে একটি গাছ রোপণ করি, প্রতিটা প্রাণের জন্মকে উদযাপন করি, স্মরণ রাখি, তাহলে একটা নবজাতকের পাশাপাশি একটা গাছ যেমন বেড়ে উঠবে, সেই ছোট্ট শিশুটি আস্তে আস্তে বেড়ে উঠবে এবং এভাবেই সবুজায়নের জন্য সামাজিক আন্দোলন সফলতা লাভ করবে। ঘূর্ণিঝড়, বন্যা, খরা, তাপপ্রবাহ কিংবা দাবদাহ, নদী ভাঙন, লবণাক্ততা আমাদের কৃষি, স্বাস্থ্য, অর্থনীতি, সর্বোপরি জনজীবনকে প্রতিদিন চ্যালেঞ্জের মুখে আমাদেরকে ফেলে দিচ্ছে। এই বাস্তবতায় বর্তমান সরকার পরিবেশকে কোনো আলাদা খাত হিসাবে নয়, বরং জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি হিসাবে বিবেচনা করছি আমরা। বর্তমান সরকারের লক্ষ্য একটা সবুজ, পরিচ্ছন্ন, জলবায়ু সহনশীল, টেকসই বাংলাদেশ প্রতিষ্ঠা করা। বৃক্ষরোপণের পাশাপাশি বর্তমান সরকার সারা দেশে 20,000 কিলোমিটার নদী ও খাল খনন এবং পুনর্খননের যে কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে, সেটি শুধুমাত্র কৃষকদের জন্য বছর জুড়ে কৃষি সেচ সুবিধা নিশ্চিত করবে না, বরং
আমরা যেটা আশা করছি জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলার ক্ষেত্রেও কার্যকর ভূমিকা রাখবে। প্লাস্টিক বর্জ্য উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার লক্ষ্যে সরকার ইতিমধ্যে কাজ শুরু করেছে বা করার চেষ্টা করছে সরকার। একই সঙ্গে জৈব সার উৎপাদন, পুনর্ব্যবহার, বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন এবং রিডিউস, রিইউজ, রিসাইকেল, এই 3R নীতিকে সরকার জাতীয় পর্যায়ে বাস্তবায়নের নীতি বা উদ্যোগ গ্রহণ করেছে। পুলিশ জোর আইন দিয়ে সবকিছু করা সম্ভব নয়, আমাদেরকে এটা অ্যাওয়ারনেসের মাধ্যমে করতে হবে। এজন্য প্রয়োজন ছোট বড় প্রতিটি নাগরিকের দায়িত্বশীল আচরণ, প্রতিটি নাগরিকের প্রতি উদাত্ত আহ্বান, অনুগ্রহ করে যেখানে সেখানে বর্জ্য কিংবা উচ্ছিষ্ট ফেলবেন না দয়া করে। আসুন আমরা চেষ্টা করি আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিচিতি পরিজন সবাইকে এই বিষয়টি সুযোগ পেলেই বলা, দেশ হোক সকল প্রাণী এবং প্রাণের নিরাপদ আবাসস্থল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সচিব ডক্টর ফাহমিদা খানম ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডক্টর মাহমুদ সাইমুম পারভেজ বক্তব্য রাখেন। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য জাতীয় পরিবেশ পদক, বন্যপ্রাণী সংরক্ষণ পদক, বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার ও সামাজিক বনায়নে অংশীজনদের মধ্যে লভ্যাংশের চেক, পদক ও সনদ বিতরণ করেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে 3টি গাছের চারা রোপণ করেন। এরপর প্রধানমন্ত্রী জাতীয় বৃক্ষমেলা 2026-এর উদ্বোধন করেন। উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা 2026-এর উদ্বোধন করেন এবং মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। সংবিধানের ৫ম সংশোধনী আংশিক বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন তা বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরী নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন। রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল সহ সংবিধান সংশ্লিষ্ট 4টি বিষয়ে রায় দিয়েছিলেন হাইকোর্ট, তা বহাল রেখে বাকি বিষয় সংসদের উপর ছেড়ে দেন আদালত। রায়ে সন্তোষ জানিয়েছেন আপিলকারী সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। তবে রাষ্ট্রের নীতিগত সিদ্ধান্ত সংসদেরই নেওয়া উচিত উল্লেখ করে জামায়াতের আইনজীবী জানান, এতে সংসদের দায়িত্ব আরও বেড়ে গেল। পরে সাংবাদিকদের ব্রিফ করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, এই রায় জাতীয় সংসদকে আরও যুগোপযোগী করবে। আজকের আপিল বিভাগের রায়ের ফলে হাইকোর্টের সেই যে ঐতিহাসিক জাজমেন্ট যেটি ছিল সেটি আজকে আবার পুনরায় আমি কি বলবো যে বহাল তো অবশ্যই সেটাই আবার স্থাপন হলো আর কি। বর্তমানে জাতীয় সংসদ অত্যন্ত ভাইব্রেন্ট, সরকার এবং বিরোধী দল তারা পার্লামেন্টকে অত্যন্ত প্রাণবন্ত করেছেন এবং জাতীয় বিভিন্ন প্রত্যেকটা ইস্যুর উপরে সংসদের মাধ্যমে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে, এটা জাতি হিসেবে প্রত্যাশা করে। তো আমাদের এই প্রত্যাশার জায়গাটাও আমরা আদালতের কাছে উপস্থাপন করেছিলাম। এখন পূর্ণাঙ্গ রায় আমরা পাইনি। পূর্ণাঙ্গ রায় যখন আমরা পাবো তখন আমরা আসলে বলতে পারবো যে আদালত কোন কোন বিষয়গুলো অবজারভেশনে দিয়েছেন। এর আগে 2011 সালের 30 জুন পঞ্চদশ সংশোধনী আইন সংসদে পাশ হয়। জুলাই গণ অভ্যুত্থানে সরকার পতনের পর পঞ্চদশ সংশোধনীর পুরো আইন ও আইনের কয়েকটি ধারার বৈধতা নিয়ে 2024 সালে হাইকোর্টে আলাদা 3টি রিট হয়। চূড়ান্ত শুনানি শেষে 2024 সালের 17 ডিসেম্বর হাইকোর্ট রায় দেন। পরে এই রায়ের বিরুদ্ধে আপিল করে 3টি পক্ষ।
টানা ভারী বর্ষণে চট্টগ্রামে পাহাড় ধসে প্রাণহানির পাশাপাশি পাহাড়দের পাদদেশে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বৃষ্টিপাত শুরুর পর থেকে জেলা প্রশাসন নগরের পাহাড়ি এলাকায় ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদে সরিয়ে নেয়ার ব্যবস্থা গ্রহণ করে। এই জন্য চট্টগ্রাম জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন সমন্বিতভাবে কাজ করছে। বৃষ্টিপাত বন্ধ না হওয়া পাহাড়ে অবৈধ ও ঝুঁকিতে বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে অবস্থান করার আহ্বান জানানো হয়েছে। আরও জানাচ্ছেন সুরেশ কুমার দাস। বর্ষাকালে যখন চট্টগ্রাম নগরে পাহাড় ধসে নিহতের ঘটনা ঘটে, তখন পাহাড়ের ঢালে ও পাদদেশে অবৈধ ও ঝুঁকিতে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। তখন তারা প্রশাসনের সহায়তা খুঁজে। গতকাল নগরীতে পাহাড় ধসে চশমা হিলে শিশু নিহতের ঘটনা ঘটেছিল। এই আতঙ্কের মধ্যে লালখান বাজারের মতি ঝর্ণায় পাহাড়ে বসবাসকারীরা বলছেন প্রশাসন তাদের প্রয়োজনীয় সহায়তা করে না। ওগুলো হচ্ছে বালি পাহাড়, বৃষ্টির সাথে সাথে বালিগুলা আপনার পানির সাথে নামার পরে এই ভয়ঙ্কর পরিস্থিতি। আমরা প্রতি বছরে আমাদের এখানে জেলা প্রশাসক আসে, তারপর ম্যাজিস্ট্রেটরা আসে এরা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে যায় আপনাদেরগুলো আমরা দেখব। যদি দুর্যোগ মোকাবেলা যখন কেটে যায় তাহলে আমাদের খবর কেউ নেয় না। বেশিরভাগ আমরা ভয়ে আছি পাহাড়ের জন্য না, পাহাড় পড়লেও পাহাড়টা গড়াই কিন্তু বাসা বাড়িতে পড়ে না, এটা রাস্তায় থাকে। আশ্রয়কেন্দ্রে বাসার সবাই চলে গেছে, একজন তো থাকতে হয় যেহেতু আমাদের জিনিসপত্র আছে। সেখানকার অবৈধ ও ঝুঁকিতে বসবাসকারীদের জন্য লালখান বাজারের যে আশ্রয় কেন্দ্রটি বরাদ্দ রাখা হয়, আজ বেলা 12টার দিকে আশ্রয় কেন্দ্রে গিয়ে কাউকে পাওয়া যায়নি। বিদ্যালয়টির প্রধান শিক্ষক বলছেন তারা কেউ কেউ রাতে আর কেউ কেউ সকাল সকাল আশ্রয় কেন্দ্র ছেড়েছেন। আমরা জেলা প্রশাসন থেকে নির্দেশনা পেয়ে লালখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত করে রেখেছি। গতকাল কিছু আশ্রয়কেন্দ্রের লোক আসছিল, জেলা প্রশাসন থেকে কিছু ত্রাণ সামগ্রী এখানে পৌঁছানো হয়েছে। আর মাননীয় মেয়র মহোদয় উনি গতকাল এসেছিলেন এখানে। রাতে যারা আশ্রয় প্রার্থী ছিলেন প্রায় 300 জনের মতো তাদেরকে রাতের খাবার দিয়েছেন। অধিকাংশ রাতে খাবার গ্রহণ করেছেন, তারা কিছু কিছু রাতে চলে গেছেন এবং বাকিরা সকালে চলে গেছে। কিন্তু প্রশাসন বৃষ্টি না থামা পর্যন্ত আশ্রয় কেন্দ্র না ছাড়ার জন্য তাদের প্রতি নির্দেশনা জারি রেখেছে। চট্টগ্রাম নগরে পাহাড়ে অবৈধ ও ঝুঁকিতে বসবাসকারীদের জন্য 8টি আশ্রয়কেন্দ্র চালু করেছে প্রশাসন। এছাড়া নগর ও জেলায় প্রশাসন পাহাড়ের কাছে বসবাসকারী ও বন্যা দুর্গত মানুষের জন্য প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রেখেছে। এখনো বৃষ্টি হচ্ছে, আরো বৃষ্টি হবে, আরো 2-3 দিন বৃষ্টি হবে। এই জায়গায় মানবিক বিপর্যয় যাতে না হয়, বিশেষ করে পাহাড় ধস। বারবার সতর্ক করছি পাহাড় থেকে সবাইকে নামার জন্য। এটা আসলে একটা কঠিন একটা চ্যালেঞ্জ, কারণ তার শেষ সম্বল নিয়ে সে যখন আমরা তাকে আসতে বলি সে তখন আসতে চায় না। তাই মনে করে যে হয়তোবা কালকে বৃষ্টি শেষ হয়ে যাবে, আমাদের বিপদ বোধহয় শেষ হয়ে গেল। এই যে ইমোশনের জায়গায় সেখানে তারা ওইটা ছেড়ে আসতে চায় না। তারা মনে করে যে এটা যে সেটা যদি তারা চলে আসে তারা এটা আরেকজনকে দখল করে ফেলে। তো এই যে অবস্থা, এটা আমার মনে হয় তাদেরকে কনভিন্স করতে হবে। হয়তো এই অল্প সময় 5 দিন আমাদের পার হয়ে গিয়েছে, আর হয়তো 2-3টা দিন খুব অল্প সময়। এই অল্প সময় যেন আমরা এই ক্ষেত্রে যে একটু ধৈর্য ধারণ করি এবং আমরা দায়িত্বশীলতার পরিচয় দিই। 26টি পাহাড়, সেখানে প্রায় 6,000-6,500 মতো পরিবার তারা বসবাস করে। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু 8টি আশ্রয়কেন্দ্র স্থাপন করেছি। এর বাইরেও কিন্তু সিটি কর্পোরেশন তার আশ্রয়কেন্দ্র স্থাপন করেছে। আমাদের আশ্রয়কেন্দ্রগুলোতে আমি নিজে পার্সোনালি আমাদের যে 1 নম্বর ঝিল মানে সেখানে গিয়েছি, গত কাট্টলিতে যে সেখানে গিয়েছি। তাদের যারা এসেছে তাদের মধ্যে শুকনো খাবার এবং তাদের রান্না করা খাবার সেগুলো বিতরণ করেছি। 5 দিনের রেকর্ড বৃষ্টিপাতে চট্টগ্রাম জেলা এবং শহরের মানুষ জলাবদ্ধতা ও বন্যার কবলেও পড়েছে। এতে মানুষের দুর্ভোগ বেড়েছে। তবে জলাবদ্ধতা ও বন্যার দুর্যোগ সাময়িক হলেও গত 3 দশকেও পাহাড়ে অবৈধ ও ঝুঁকিতে বসবাসের ব্যাপারে কোনো সমাধান আসেনি। সুরেশ কুমার দাস, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। টানা বর্ষণে চট্টগ্রাম নগরীতে জনজীবন ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর, রিকশা ও ভ্যান চালক এবং ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা। বৃষ্টির কারণে কাজ না থাকায় যেমন কমেছে আয়, তেমনি ক্রেতাশূন্য হয়ে পড়ছে ফুটপাতের দোকানগুলো। আইমন ইমার প্রতিবেদন। বৃষ্টির কারণে চতুর্দিকে পানি, তত আগে মারতাম 700-800 টাকা মারতে পারতাম, এখন 500 টাকা ভাড়া মারতে পারতেছি না, কারণ চতুর্দিকে বৃষ্টি। ঠিক আছে, আর বদ্দার আর চকবাজার এদিকে তো কমর পানি রিক্সা নিয়ে যাওয়াই যায় না।
সকাল থেকেই থেমে থেমে ভারী বৃষ্টি, কোথাও হাঁটু সমান পানি, কোথাও জলাবদ্ধতা। এমন পরিস্থিতিতে কাজে বের হলেও যাত্রী বা কাজ মিলছে না রিকশা চালক, ভ্যান চালক ও দিনমজুরদের। সারাদিন অপেক্ষা করেও অনেকেই ফিরছেন খালি হাতে। এইদিকে তো প্রত্যেক মোড়ে পানি উঠছিল, তখন তো 12টার মারতে পারি নাই, 2 দিন গাড়ি আসেনি। আমাদের আর্থিক অবস্থা বেশি খারাপ, রাস্তায় ভাড়া নাই, মানুষ নাই, ভাড়াতে পারতেছে না মানুষে, আমরা ভাড়া মারতে পারতেছি না, আমাদের অবস্থা বেশি খারাপ চলতেছে। কালকে 4 ঘন্টা আটকে আসছিলাম রুবিগেট, পানির জন্য আসতে পারি নাই, কিন্তু কোম্পানিতে ইনকাম কম হচ্ছে না, পুরো ইনকাম হচ্ছে, কিন্তু আমাদের তো আয় ইনকাম নাই, কালকে আরও 200 টাকা লস। একই অবস্থা ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের। বৃষ্টির কারণে দোকান খুললেও নেই ক্রেতা, অনেকের পণ্য ভিজে নষ্ট হচ্ছে। প্রতিদিনের আয়ের ওপর নির্ভরশীল এসব ব্যবসায়ী বলছেন, কয়েকদিন এই অবস্থা চললে সংসার চালানোই কঠিন হয়ে পড়বে। বৃষ্টির কারণে তো লোকজন আসতে পারে না, ঘর থেকে বেরোতে পারে না, সব দিক দিয়ে পানি জমাট বন্ধ থাকে, তাই লোকসান তো একটু হচ্ছে। নগরবাসী যারা সবাই ক্ষতিগ্রস্ত, আমরা ব্যবসায়ী একটু বেশি ক্ষতিগ্রস্ত, কারণ আমাদের খরচের নিয়মটা কিন্তু প্রতিদিনের মতোই চলতেছে, আর কিন্তু আয় রোজগারটা যদি ডাউন হয় তাহলে আমাদের গায়ের উপরে উঠতেছে। আজকে 2-3 দিন ধরে দোকানটা খুলতে পারছি না, এই মনে হয় আজকে একটু কমছে দেখে সকালে খুলছে দোকান, সকালে উঠে দেখে এদিকে বেরোবার সময় এদিকে পানি, এর জন্য আজকে খুলছে দোকান সকালে। নগরবাসী বলছেন, জলাবদ্ধতা ও ড্রেনেজ সমস্যার কারণে সামান্য বৃষ্টিতেই দুর্ভোগ বেড়ে যায়। দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। সংশ্লিষ্টরা বলছেন, পানি নিষ্কাশনে কাজ চলছে, তবে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে সাময়িক ভোগান্তি এড়ানো কঠিন। অতিবৃষ্টিতে শুধু জনজীবন নয়, থমকে গেছে নিম্ন আয়ের মানুষের জীবিকা। দিন শেষে আয়ের অনিশ্চয়তা আর জলাবদ্ধতার ভোগান্তি, এই দুইয়ের চাপে দিশেহারা তারা। এখন তাদের প্রত্যাশা দ্রুত পরিস্থিতির উন্নতি ও কার্যকর উদ্যোগ। আইমন ইমা, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম ও পার্বত্য জেলার রাঙ্গামাটির বিভিন্ন স্থান ও আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মাহমুদ হেলাল উদ্দিন। গতরাতে তিনি চট্টগ্রামের বাইজিদ, হাটহাজারীর আজিমপাড়া, ইছাপুর বাজার সহ রাঙ্গামাটি জেলার 3টি আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন এবং খাদ্য সামগ্রী বিতরণ করেন। পরে রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে প্রেস ব্রিফিংয়ে ভূমি প্রতিমন্ত্রী বলেন, গত 43 বছরের মধ্যে এবার রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, যে কারণে বিভিন্ন জায়গায় ভূমিধস সহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, প্রকৃতির উপর কারো হাত থাকে না, তবে যে কয়টি হতাহতের ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। অবৈধ স্থাপনা এবং অবৈধ জায়গায় বসবাস করতে সরকারের পক্ষ থেকে বারবার নিষেধ করা হয়েছে। দুর্যোগ শুরু হওয়া মাত্রই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে 200 মেট্রিক টন চাল ও 10 লক্ষ টাকা সহায়তা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বর্ষণ হয়েছে, যেই কারণে বিভিন্ন জায়গায় ভূমিধস সহ বিভিন্ন ধরনের জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং মারাত্মক রকমের একটা জনবিপর্যয় যদি আমরা বলি সেটা হয়েছে। আমাদের যেহেতু পার্বত্য 3টি জেলা আছে, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, এখানে অনেক বেশি এফেক্টেড হয়েছে এই সমতল অঞ্চলের তুলনায়, বিকজ পাহাড় ধসেছে এবং রাস্তা বন্ধ ছিল। এগুলো আমরা সবার সহযোগিতা নিয়ে আমরা এই রাস্তাগুলো আবার চলাচলের যোগ্য করেছি, যে কারণে আমি ওখানে পৌঁছতে পেরেছি। তো আজকেই আমি আমার মন্ত্রণালয় থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে 1300 মেট্রিক টন চাল এই 3টি পার্বত্য জেলায় আমরা সহায়তা হিসেবে দিয়েছি। এই বিপর্যয়ের কথা চিন্তা করে এবং এই দুর্যোগের কথা চিন্তা করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগত তহবিল থেকে 4টি জেলায়, অর্থাৎ চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবানের জেলা প্রশাসকের 20 লক্ষ টাকা করে আপাতত সহায়তা পাঠিয়েছেন। ভবিষ্যতে আরও যা লাগবে ইনশাল্লাহ সেগুলোর ব্যবস্থা করা হবে। চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট সকল সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বিকেলে সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা নিরসন কল্পে গঠিত 19 সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটির এক জরুরি সভায় তিনি এই গুরুত্ব আরোপ করেন। সভায় চলমান বর্ষা মৌসুমে নগরবাসীর দুর্ভোগ কমাতে খাল, নালা ও পানি নিষ্কাশন ব্যবস্থার কার্যকারিতা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন সংস্থার চলমান
চলমান কার্যক্রম পর্যালোচনা করা হয়। একই সঙ্গে জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় জলাবদ্ধতা নিরসনে চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করে প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানো, খাল ও নালা নিয়মিত পরিষ্কার রাখা, প্রতিবন্ধকতা দ্রুত অপসারণ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে দ্রুত সমস্যার সমাধানে গুরুত্ব দেওয়া হয়। 19 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যেটা এই বাংলাদেশ সৃষ্টির ইতিহাসে সবচেয়ে বেশি এবং এটা রেকর্ড। জলাবদ্ধতার কাজ যদি না হতো তাহলে এই যে 1019 মিলিমিটার বৃষ্টিপাত, এই পানিগুলো আসলে যাওয়াটা একটা কঠিন হয়ে যেত। আজকে পানির উপর চট্টগ্রাম বেশি চলে যেত। আজকে যে পরিমাণ মিলিমিটার 1019 মিলিমিটার বৃষ্টি, এটা যাতা ব্যাপার না, মানবিক যে ব্যাপার, সে জায়গায় এসে জনগণের পাশে আমাদের দাঁড়াতে হবে। এবং যেখানে যেখানে এখনো মানুষ পানি বন্দী আছে, কারণ বৃষ্টির মাত্রা এখনো কিন্তু শেষ হয়নি। আমাদের অনেক ড্রেন আমি দেখতে পাচ্ছি দখল হয়ে গেছে। গত সরকারের আমলে ড্রেনগুলোকে আপনার সিমেন্টিং করে আপনি দেখবেন যে ফুটপাত বানিয়ে সেখানে পানি যাওয়ার কোনো ছিদ্র পর্যন্ত নেই। রাস্তার মধ্যে পানি, কিন্তু ড্রেনের মধ্যে পানি নেই। এই কাজগুলো করা হয়েছে, এগুলো আমাদেরকে এখন ওই কাজগুলো করতে হবে। অনেক বক্স কালভার্ট ধ্বংস হয়ে গেছে, পানি যাচ্ছে না। আমরা এখন এই কারণগুলো সর্ট আউট করছি। প্রায় 4 দশকের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের প্রেক্ষাপটে সম্ভাব্য পাহাড় ধসে প্রাণহানি এড়াতে মাঠে নেমেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। গতরাতে নগরের লালখান বাজার পোড়া কলোনির YWCA কমিউনিটি স্কুল আশ্রয় কেন্দ্রে পরিদর্শনে যান জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম বিয়া। এ সময় তিনি আশ্রয় কেন্দ্রে অবস্থানরত 160 জন মানুষের মাঝে রাতের খাবার, মুড়ি, চিড়া, গুড়, কেক, বিস্কুট, বিশুদ্ধ মিনারেল ওয়াটার ও ওরস্যালাইন বিতরণ করেন। জেলা প্রশাসক নারী, শিশু ও প্রবীণদের খোঁজ খবর নেন এবং উপস্থিত স্বাস্থ্য কর্মকর্তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দেন। জেলা প্রশাসনের সর্বশেষ তথ্য অনুযায়ী টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামে এই পর্যন্ত 33,673 জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। মারা গেছেন 5 জন, আহত হয়েছেন 5 জন। পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত পরিবারগুলোকে নিরাপদে সরিয়ে নিতে 629টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম মহানগরের আশ্রয় কেন্দ্রগুলোতে বর্তমানে 1222 জন মানুষ অবস্থান করছেন। ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রে 1210 প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। জরুরি ত্রাণ পরিচালনার জন্য 200 মেট্রিক টন চাল এবং নগদ 7,41,000 টাকা মজুত রাখা হয়েছে। কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধসে 2 শিশুর মৃত্যু হয়েছে। গতরাতে উপজেলার বড়ইতলী ইউনিয়নের ডেবলতলী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত 2 শিশু হল 10ম শ্রেণীর শিক্ষার্থী রুমি আক্তার এবং 4র্থ শ্রেণীর শিক্ষার্থী ওয়াহিদুল ইসলাম। এদিকে বান্দরবানের লামা উপজেলায় পাহাড় ধসে 2টি পরিবারের 5 জন নিহত হয়েছেন। ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের নিরাপদ স্থানে সরে যেতে বলেছে প্রশাসন। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। সীমা শারবিনের প্রতিবেদন। টানা ভারী বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো পার্বত্য চট্টগ্রাম। পাহাড় ধস আর আকস্মিক বন্যায় জনজীবন এখন চরম ঝুঁকির মুখে। গত কয়েকদিনের বৃষ্টিতে বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় নতুন করে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। পাশাপাশি প্লাবিত হচ্ছে নিচু এলাকা, যার ফলে সড়ক যোগাযোগ, বিদ্যুৎ এবং মোবাইল নেটওয়ার্কও বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক জায়গায়। সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া এলাকায়। বৃহস্পতিবার ভোরে টানা বৃষ্টির মধ্যে একই এলাকায় পৃথক 2টি পাহাড় ধসের ঘটনায় প্রাণ হারিয়েছেন 5 জন। প্রথম দফায় পাহাড়ের মাটি ধসে একটি বসতঘরের উপর পড়লে ঘুমন্ত অবস্থায় মারা যান একই পরিবারের 3 জন। যার প্রায় 1.5 ঘন্টা পর ভোর 5:30টার দিকে একই এলাকায় আরেকটি পাহাড় ধসে একতলা পাকা ঘরের দেয়াল ও মাটির নিচে চাপা পড়ে স্বামী স্ত্রী দুজনের মৃত্যু ঘটে। স্থানীয়দের চিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে উদ্ধার কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে 5 জনের মরদেহ উদ্ধার করে। এদিকে শুধু লামা নয়, টানা বর্ষণে বান্দরবানের বিভিন্ন উপজেলায় পাহাড় ধসের ঝুঁকি বাড়ছে। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে ঝুঁকিপূর্ণ এলাকায় বাসিন্দাদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরে যেতে বলা হয়।
আপনার মাল সামানা যা আছে দ্রুত সরিয়ে আপনারা নিরাপদ জায়গায় অবস্থান করুন। রাঙ্গামাটিতেও পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে এবং সেখানকার ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে সরিয়ে নিতে কাজ করছে প্রশাসন। পাহাড়ের পাশাপাশি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতেও থেমে নেই বিপর্যয়। বুধবার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ শিক্ষার্থী নিহত হয়েছে। এদিকে আবহাওয়া অফিস বলছে আগামী কয়েকদিনেও ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এ কারণে পার্বত্য চট্টগ্রামের ৩ জেলার বাসিন্দাদের, বিশেষ করে পাহাড়ের পাদদেশে এবং নদীর তীরে বসবাসকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন। প্রাকৃতিক এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। সীমা শারমিন, বিটিভি নিউজ। ক্রমবর্ধমান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় জোরালো বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পদ্ধতিগত জ্ঞান বিনিময়, উদ্ভাবন এবং সক্ষমতা বৃদ্ধিকে উৎসাহিত করার জন্য বাংলাদেশের পক্ষ থেকে একটি জাতিসংঘ পুলিশ জ্ঞান ও উদ্ভাবন নেটওয়ার্ক প্রতিষ্ঠার প্রস্তাব করেন। বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ৫ম জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলন ইউএন কপস ২০২৬-এ যোগদান করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এতে তিনি ৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এবারের 2 দিনব্যাপী সম্মেলনে জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের পুলিশ প্রধান এবং নীতি নির্ধারকগণ বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় 3টি মূল প্লেনারি সেশনে অংশ নিচ্ছেন। সম্মেলনের প্রথম সেশনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বের নিরাপত্তা চ্যালেঞ্জসমূহ দিন দিন অত্যন্ত জটিল রূপ ধারণ করছে। প্রযুক্তির দ্রুত বিকাশ এবং অপরাধী চক্রগুলোর আন্তঃদেশীয় নেটওয়ার্কের কারণে প্রথাগত পুলিশিং ব্যবস্থার আমূল পরিবর্তন প্রয়োজন। বাংলাদেশকে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অন্যতম শীর্ষ অবদানকারী দেশ হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ভবিষ্যতের যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ তার ফর্মড পুলিশ ইউনিটকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলেছে। We must invest in highly skilled personnel, specialized expertise, and innovative approaches to remain effective in an increasingly interconnected world. As one of the leading contributors to UN peace operations, Bangladesh has undertaken significant reforms to make our formed police units future ready. We have enhanced our capabilities through the inclusion of SWAT, SWAT, bomb disposal units, experts in organized and cybercrime investigations, forensic specialists, immigration police, and intelligence-led policing. We continue to strengthen these capacities through high-standard specialized training, professional exchanges, and knowledge sharing. Bangladesh also advocates the establishment of a UN Police Knowledge and Innovation Network to facilitate the systematic sharing of expertise and best practices among the member states. তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সাথে আজ মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি। সাক্ষাৎকালে মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে সরকারের চিন্তাভাবনা ও গৃহীত কার্যক্রম রাষ্ট্রদূতের সামনে তুলে ধরেন তথ্যমন্ত্রী। ডিজিটাল যুগে ভুল তথ্য ও অপতথ্য মোকাবিলায় দুদেশের যৌথ উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় দুদেশের গণমাধ্যম বিষয়ে সহযোগিতা জোরদারের বিষয়েও আহ্বান জানান তথ্যমন্ত্রী। এই সময় মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি বাংলাদেশ ও মিশরের মধ্যে ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করেন এবং এই সম্পর্ক আরও জোরদারে সরকারের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। দুই দেশের জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধির উপরও গুরুত্ব দেন রাষ্ট্রদূত। উভয় দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ও বাংলাদেশ মিশর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব দেন মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি। এবার আন্তর্জাতিক খবর।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে আজ ভোরে কুয়েত ও বাহরাইনে দুটি মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। আইআরজিসি আরও জানিয়েছে যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে উপসাগরীয় অঞ্চলে থাকা আরও মার্কিন ঘাঁটিতে হামলা করা হবে। আইআরজিসি এই হামলাকে চুক্তি ভঙ্গকারী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শাস্তিমূলক জবাবের প্রথম ধাপ হিসেবে উল্লেখ করেছে। এর আগে গতরাতে ইরানে দ্বিতীয় দিনের মতো বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর দাবি, গত মঙ্গলবার থেকে চালানো এসব হামলায় তারা ইরানের ভেতরের মোট ১৭০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে বলেছে, মার্কিন বাহিনী ইরানের প্রায় ৯০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর মধ্যে ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি সরঞ্জাম, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গোদাম, নৌ সক্ষমতা এবং ইরানের উপকূল জুড়ে সামরিক রসদ অবকাঠামো। সেন্টকমের দাবি, হরমুজ প্রণালীতে অবাধে নৌযান চলাচলে বাধা দিতে ইরানের ক্ষমতা খর্ব করতে এই হামলা চালানো হচ্ছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইরাক সীমান্তবর্তী ইরানের খোজেস্তান প্রদেশের রাজধানী আহভাজের কাছে যুক্তরাষ্ট্রের হামলায় ৩ জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। গতকাল বুধবার দেশটি বলেছে, তাদের ভূখণ্ডে নতুন করে মার্কিন হামলা হলে হরমুজ প্রণালী পুরো বন্ধ করে দেয়া হবে। ইরানের একটি নির্ভরযোগ্য নিরাপত্তা সূত্র দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভিকে বলেছে, ইরান এখন একটির বদলে দুটি নীতিতে পাল্টা জবাব দেবে। এর অর্থ হলো, ইরানের যে কোনো একটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হলে বিপরীতে শত্রুপক্ষের অন্তত দুটি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় উপলক্ষে টানা ৭ দিনের আনুষ্ঠানিক কর্মসূচি চলার মধ্যে এসব হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। যুদ্ধবন্ধে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে গত ১৮ জুন একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে ইরান ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসন ওই সমঝোতা ভেঙেছে বলে অভিযোগ করেছে তেহরান। তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো সম্মেলনে ট্রাম্প সরাসরি বলেন, দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতি এখন শেষ। দক্ষিণ চীনের গুয়াংশি অঞ্চলে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৯ জন। আজ দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। চলতি সপ্তাহে চীনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে চরম আবহাওয়া ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। গুয়াংশিতে মুষলধারে বৃষ্টি ও ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এদিকে এই সপ্তাহান্তেই একটি সুপার টাইফুন পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোর দিকে ধেয়ে আসছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী নিহতদের মধ্যে ২৬ জনই মারা গেছেন লিওলান জলাধারের বাঁধ ভেঙে পড়ায়। সেখানে আরও ৭ জন এখনও নিখোঁজ রয়েছেন। এদিকে চীনে পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে ভূমিধসে অন্তত ২১ জন নিহত হয়েছেন। ঝড়, ভারী বৃষ্টি ও ভূমিধসে চীনের বিভিন্ন অঞ্চলে কয়েক লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বলা হয়েছে। মঙ্গলবার তানচাং কাউন্টির একটি উপত্যকায় ভূমিধসের ওই ঘটনাটি ঘটে। ভূমিধসে অন্তত ৩৩ জন চাপা পড়েছিলেন। মাটির নিচে চাপা পড়াদের বেশিরভাগই রাষ্ট্রায়ত্ত একটি বন খামারের অস্থায়ী শ্রমিক হিসেবে কাজ করা স্থানীয় গ্রামবাসী ছিলেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া আজ জানিয়েছে, ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধার অভিযান শেষ হয়েছে। আবারও দেশের খবর। এবার সংবাদের সত্যতা যাচাই ভিত্তিক পরিবেশনা ফ্যাক্ট চেক সত্য জানুন। শহীদ আবু সাঈদ চত্বরের ছবি বলে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে তৈরি একটি ভুয়া ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলা ফ্যাক্ট। যাচাই করে দেখা গেছে, ছবিটি আসল নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করে এটি তৈরি করা হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শহীদ আবু সাঈদ চত্বরের ছবি বলে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে তৈরি একটি ভুয়া ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত করেছে পিআইবির ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলা ফ্যাক্ট। বাংলা ফ্যাক্ট জানায়, শহীদ আবু সাঈদ চত্বরের ছবি দাবি করে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে। যাচাই করে দেখা গেছে, ছবিটি আসল নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করে এটি তৈরি করা হয়েছে। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলোর তথ্য মতে ২৪ গণঅভ্যুত্থানের পর
দেশ ও বিদেশ থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট এবং কয়েকটি ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। পাশাপাশি সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে বিএনপি ও নবনির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধেও গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হয়েছে। এসব অপতথ্য, গুজব ও মিথ্যা তথ্য লাইক, কমেন্ট কিংবা শেয়ার করার আগে যাচাই করে নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ডেস্ক রিপোর্ট, ভিটিভি নিউজ। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চট্টগ্রামে পরিবেশ অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নগরের শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ডক্টর মাহমুদ জিয়াউদ্দিন। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক সোনিয়া সুলতানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সঞ্জয় সরকার, সিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ ফয়সল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলার পরিচালক জমির উদ্দিন বক্তব্য রাখেন। বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জীববৈচিত্র্য সংরক্ষণ, প্লাস্টিক পণ্য বর্জন, বৃক্ষরোপণ জোরদার, নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি, পাহাড় কাটা ও জলাশয় ভরাট বন্ধ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সনদ ও বই তুলে দেওয়া হয়। শেয়ার বাজারের খবর। একদিন মন্দার পর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চাঙ্গা ভাব ফিরে এসেছে। তবে আজ সপ্তাহের শেষ দিনে সার্বিক মূল্যসূচক বৃদ্ধি পেলেও সিএসি 30-এর মূল্যসূচক কমে গেছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 15,515.22, যা গতকালের চেয়ে শতকরা 0.19 বেশি। অপরদিকে সিএসি 30-এর মূল্যসূচক দাঁড়ায় 14,000.87, যা গতকালের চেয়ে শতকরা 0.21 কম। আজ 247টি কোম্পানির 1,05,42,049টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 48,73,65,000 টাকারও বেশি। এর মধ্যে 125টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 91টির কমেছে এবং 31টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আন্তর্জাতিক মুদ্রা বাজারের খবর। আজ বাংলাদেশি মুদ্রায় বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার। ইউএস ডলার 122 টাকা 85 পয়সা, সিঙ্গাপুর ডলার 94 টাকা 97 পয়সা, অস্ট্রেলিয়ান ডলার 85 টাকা 14 পয়সা, কানাডিয়ান ডলার 86 টাকা 69 পয়সা, হংকং ডলার 15 টাকা 54 পয়সা, ইউরো 140 টাকা 27 পয়সা, ব্রিটিশ পাউন্ড 164 টাকা 50 পয়সা, সৌদি রিয়াল 32 টাকা 44 পয়সা, কাতার রিয়াল 33 টাকা 42 পয়সা, ইউএই দিরহাম 33 টাকা 18 পয়সা, কুয়েতি দিনার 395 টাকা 95 পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত 29 টাকা 85 পয়সা, থাই বাদ 3 টাকা 63 পয়সা, ভারতীয় রুপি 1 টাকা 28 পয়সা, চীনা ইউয়ান 18 টাকা 4 পয়সা। এবার আবহাওয়ার খবর। সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে এরপর উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। আমি আবারও বলছি,
3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে অধিকাংশ জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ভারী বর্ষণের কারণে মহানগরীর কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে এবং চট্টগ্রামের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.4 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.1 ডিগ্রি কম। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5টা 16 মিনিটে এবং সূর্যাস্ত 6টা 41 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে রাত 2টা 28 মিনিটে, ভাটা সকাল 8টা 48 মিনিটে। পরবর্তী জোয়ার শুরু হবে বিকেল 3টা 25 মিনিটে এবং ভাটা রাত 9টা 13 মিনিটে।